শহরের উপকণ্ঠে মোমিনপুর, বর্ধমান রোড ছাড়িয়ে মাঝেরহাট অঞ্চল। এখন সেখানে তৈরি হয়েছে দুর্গাপুর ব্রিজ, আর তার পাশে গড়ে উঠেছে একটি অতি আধুনিক বিপণন কেন্দ্র। ডায়মন্ড হারবারের দিকে যেতে মাঝেরহাট ব্রিজের নিচে যদি বাঁ দিকে কোনো সময় নজর পড়ে আপনার, দেখবেন সর্বাঙ্গে অতীতের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে একটা তিনতলা বাড়ি। নিউ আলিপুরের সদৃশ্য আর মনোরম ধর্মরাজির পাশে সে যেন নিতান্তই বেমানান। সাবেক প্যাটার্নের এই বাড়িটা একটা বিশাল জিজ্ঞাসা চিহ্নের মতো অনন্তকাল দাঁড়িয়ে আছে চোখের সামনে। তার এখানে ওখানে ইতস্তত ছড়ানো আছে গরুর হাড়। কোনো সন্ধ্যার অন্ধকারে দেখা যায় মরা কুকুরের দেহাবশেষ নিয়ে মারামারি করছে শকুনের দল। দূরে ডকের আলের ধারে উঁচু ক্রেনগুলো সদা চঞ্চল কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকে সারাক্ষণ। এই মাঝেরহাটের ওই নিঃসঙ্গ একক দাঁড়িয়ে থাকা প্রাসাদটির বাতাসে কান পাতলে অনেক শিরশিরানি অনুভূতি এসে আমাদের সমস্ত চিন্তাধারাকে আচ্ছন্ন করে দেয়। আগে কিন্তু জায়গাটা এরকম ছিল না। এখানেই ছিল ঘোলসার মহাশ্মশান, এখন যেটা শাহাপুর তারাতলা নামে পরিচিত। তার একদিকে বর্ধমান রোড, অন্যদিকে মোমিনপুর। পথঘাট বলতে কিছুই ছিল না শহরের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। উত্তরে ডকের খাল, তারপর একদিকে ধীবরদের পল্লী নস্কর পাড়া। মাঝে মধ্যে নস্কর পাড়ার জেলেদের সাথে ঘোলসা পাড়ার শ্রমজীবীদের তুমুল লড়াই বেঁধে যেত। এখানে ওখানে ছিটকে পড়ত কবন্ধ কাটা মানুষের দল। খাল পথে মানুষ যেত ঠাকুর পুকুর, কেওড়া পুকুর, গোপাল পুকুরের দিকে। সেখান থেকে কাষ্ঠডাঙ্গা, পুটিয়ারি অথবা কুদঘাট, আরো দূরে উন্তি। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে ধীরে ধীরে জমে উঠতে থাকে একটি জনপদ। সেকালে কলকাতার এখনকার এক বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিত অর্জন করেছিলেন অনন্ত পাল। সমস্ত দেশ জুড়ে কাপড়ের ব্যবসা করতেন তিনি। মাঝে মধ্যেই কাপড় বোঝাই তার নৌকা ভেসে যেত খাল ধরে হুগলি নদী পার হয়ে এলাহাবাদ কিংবা বারাণসী শহরের দিকে। শুধু কি তাই, ওড়িশাতে একটা বাগান বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন অনন্ত পাল। শৌখিন মানুষদের জীবনের প্রতিটি প্রহরকে ভালোভাবে উপভোগ করতে চান। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে কাপড়ের ব্যবসায়ীরা নিয়মিত হাজির হতেন তার কাছে। কখনো বা তারা নিয়ে আসতেন বেনারসি শাড়ি, কখনো বা আসামের মেখলা, অথবা সুদূর বোম্বাইয়ের সিল্ক। এভাবে দেখতে দেখতে একদিন এক পদ খোলা প্রতীক হয়ে ধনিকরাম এসে পা রেখেছিলেন অনন্ত পালের প্রাসাদে। দেখবার মতো চেহারা ছিল ধনিকরামের। 6 ফুটের উপর লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, নাকটি কালো, চোখের মধ্যে উজ্জ্বল দৃপ্ত চাউনি। এক লহমাতেই বোঝা যায় যথেষ্ট অভিজাত পরিবারের সন্তান সে। আর হবে নাই বা কেন, বারাণসীর পাণ্ডেপুরার এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। ইচ্ছে করলে ধনিকরাম হয়তো পায়ের উপর পা রেখে জীবনের দিনগুলো আনন্দে আহ্লাদে কাটাতে পারতেন, কিন্তু তিনি ছিলেন একটু অন্য ধরনের মানুষ। ভেবেছিলেন এমন ভাবে ব্যবসা করে বেশি পয়সা উপার্জন করবেন। যখন ধনিরাম পা রাখলেন এই শহরে, তখন সবেমাত্র বর্ষার কালো মেঘের অন্তর্ধানে আকাশের প্রেক্ষাপটে শরতের কারুকার্য শুরু হয়ে গেছে। দূর থেকে ধনিকরামকে আসতে দেখে আনন্দে হাততালি দিয়ে নেচে উঠত বাড়ির মেয়েরা, কেননা তারা জানে এবার তাদের মনের মতো পসরা নিয়ে এসছেন ধনিকরাম। দেখতে দেখতে পরিবারের সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন তিনি। এমনকি তদানীন্তন কলকাতার রক্ষণশীলতার বেড়া ডিঙিয়ে তিনি ভাব জমালেন অনন্ত পালের মেয়ে আর বউয়ের সাথে। অনন্ত পালের মেয়ে চাপা শুধু নামেই নয়, দেখতেও ভালো সুন্দর ছিল।
ধনীগ্রাম আধা বাংলা আধা হিন্দিতে তাকে শোনাতেন বারাণসীর নানান কল্পকাহিনী। অবাক চোখে আরো একটু বিস্ময় এনে চাপা শুনত সেই সব গল্প কথা। ধীরে ধীরে দুজনের মধ্যে সখ্যতা বাড়তে থাকে। তারপর একদিন ঘটে যায় সেই অঘটন। তখন বেশ রাত হয়েছে। বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করে ফিরে এসেছেন অনন্তপাল। অবাক হয়ে গেলেন তিনি। দেখলেন যে ধনীগ্রামের ঘরে তখনও আলো জ্বলছে। কি মনে করে এসে দাঁড়ালেন দরজার সামনে। দরজাটা ভেজানো ছিল, ভেতরে একটা প্রদীপের আলো জ্বলছিল। অনন্তপাল দেখলেন ধনীগ্রাম শুয়ে আছে তক্তাপোষে, আর তার পাশে বসে আছে তার মেয়ে চাপ। দুজনে অনর্গল কথা বলে চলেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন অনন্তপাল, আর নিয়ে এলেন তার চকচকে তীক্ষ্ণ ধারালো রামদাখানি। সে রাতেই এক কোপে অনন্তপাল ধনীগ্রাম আর চাপাকে হয়তো সরিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে। অনেকে বলে থাকে ধনীগ্রামকে তিনি হত্যা করেন, আর চাপাকে বোধহয় চিরদিনের জন্য কোনো একটা গুম ঘরে বন্দিনী করে রাখেন। এখনো মাঝে মধ্যে মাঝেরহাটের ওই অলৌকিক বাড়িতে মধ্যরাতে ধনীগ্রামকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই দীর্ঘ সুপুরুষ মানুষটি পরনে পশ্চিমী ধাঁচের ধুতি, আর তার উপরে টকটকে লাল চাপকান। তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। অনেকদিন বাদে আবার একটি ঘটনা ঘটে গিয়েছিল মাঝেরহাটের ওই হানা বাড়িতে। সেখানকার কেয়ারটেকার মিস্টার দত্তগুপ্তের প্রতিবেদনের মধ্যে দিয়ে সেই ঘটনাটি আমরা শুনতে পারি। সেদিন বেশ রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলেন। ভ্যাপসা গরম, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। হঠাৎ মনে হলো কে যেন এসে আমার মাথার সামনে দাঁড়িয়েছে। চোখ খুলতেই দেখতে পেলাম ধনীগ্রামকে। সে কাতর আর্তনাদ করে বলছে, আপনি আমাকে মুক্তি দেবেন এই নরক যন্ত্রণা থেকে। থরমর করে উঠে বসলাম। ধনীগ্রাম আমাকে আমোঘ আকর্ষণে আকর্ষণ করতে থাকে। তাকে অনুসরণ করে এগিয়ে যাই। বেশ কিছুটা যাওয়ার পর একটা চুন ভাটা নজরে এলো আমার। জঙ্গলের মধ্যে আশেপাশে পচা জন্তুর মাংসের গন্ধ বেরোচ্ছে। কয়েকটা কুকুর ভাগাভাগি করে খাচ্ছেও তা। ধনীগ্রামের নির্দেশে আমি শাবল দিয়ে মাটি করতে থাকি। বেশ কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে তার লাল পোশাকের অংশ আর হাড়গোড়। চুনের মধ্যে চাপা পড়েছিল বলে এত বছরে অবিকৃত ছিল তা। ধনীগ্রামের অনুরোধে সেগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম। তারপর থেকে ধনীগ্রাম আর খুব বেশি এসে জ্বালাতন করেনি মাঝেরহাটের এই হানা বাড়িতে। তবুও এখনো মাঝে মধ্যে তাকে দেখতে পাওয়া যায়। কখনো আনমনে দাঁড়িয়ে আছে বারান্দায়, কখনো বা ছাদের ওপর কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। বুকে অনেক আশা নিয়ে শহর কলকাতায় পা রেখেছিল সে। ভেবেছিল এক পাকা ব্যবসায়ী হবে, কিন্তু সেই স্বপ্ন সফল হতে পারেনি তার। আর চাপা কিশোরী বেলায় হঠাৎ ভালো লেগে গিয়েছিল পরদেশী ওই যুবা পুরুষটিকে। তারই শাস্তি যে এমন ভাবে পেতে হবে সেটা কি বুঝতে পেরেছিল সে? আজও হয়তো মাঝেরহাটে এই হানা বাড়িতে আনাচে কানাচে চাপার অতৃপ্ত আত্মাও ঘুরে বেড়ায়, আর করুণ সুরে তার ফেলে আসা দিনের অভিশপ্ত গান রচনা করে মহাবিশ্বের মৌন মুগ্ধতায়।